আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে ৮০টির মধ্যে ৭০টি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশিষ্ট মিশনগুলো থেকেও রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ভিন্ন ভিন্নভাবে ফোন করে এই নির্দেশনা দেওয়া হয়। ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়টি নিশ্চিত করবেন। এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি আর থাকবে না। বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলতে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি এবং মৌখিক নির্দেশনার কারণ জানেন না পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এবং ফেব্রুয়ারিতেই হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তিনি। অপর এক প্রশ্নের জবাবে বলেন, জাফলংয়ে পাথর লুট ঠেকানোর দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের নয়। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। বিদেশের সব মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি ছড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে বলে গণমাধ্যমে খবর আসে শনিবার রাতে। যদিও আগেই অনেক দূতাবাস থেকে ছবি সরিয়ে ফেলা হয়েছিল, এখন বাকি দূতাবাসগুলো থেকেও ছবি ছড়াতে নির্দেশনার পাশাপাশি কয়েকজনকে তদারকির দায়িত্বও দেয়া হয়েছে। রোববার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান পরিবেশ বিষয়ক উপদেষ্টার কাছে। প্রশ্ন ছিল নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত নিয়েও। এটা আদৌ কোনো বার্তা দেয় কিনা আমি জানি না। সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পরিচ্ছন্ন বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রশ্নের জবাবে বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেবার পর থেকেই জাফলং থেকে পাথর তোলা ঠেকাতে কাজ করছে। স্থানীয় প্রশাসন কাজ করতে পারছে না জেনে নিজে সহ উপদেষ্টারা জাফলং পরিদর্শনে যান। বলেন, সেই সময় তীব্র বাধার মুখে পড়লেও কেউ প্রতিবাদ করেননি। পাথর কতটুকুন তুললো, লুট হলো, নিয়ে গেল, এটা ভাই আমার মন্ত্রণালয়ের দেখার কথা না। কিন্তু যেহেতু আমি একজন পরিবেশ কর্মী প্লাস আমি সরকারে আছি, আমি বলবো না যেটা অন্য মন্ত্রণালয়, আমি দায়িত্ব নেব, কিন্তু পাথর লুট হয়ে যাওয়ার দায়টা আমাকে দিয়ে না। প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে, এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে পাবেন। জানান, পাথর উত্তোলন বন্ধ করা পরিবেশ মন্ত্রণালয়ের কাজ না, তবে এই বিষয়ে নিজের কাজ ও ২০১১ সালে নিজে মামলা করায় তার দিকেই আঙুল ওঠে সবার আগে। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং শহীদদের রক্তের দায় মেটানোর সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। আলোচনা অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের ইতিহাসে কঠিন সময়ে জুলাই আন্দোলনে কবি সাহিত্যিকরা লেখনীর মাধ্যমে জাতিকে পথ দেখিয়েছেন উল্লেখ করে তারেক রহমান তাদের ধন্যবাদ দেন। জানান, সাহিত্য চর্চা করার জন্য দেশে গণতান্ত্রিক পরিবেশ খুবই জরুরি। দেশ যেন চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য না হয়, সেজন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের অবিচল আস্থা প্রকাশের, এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হওয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট বিএনপি। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এমন মন্তব্য করেছেন। নজরুল ইসলাম খান বলেন, তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছে কমিশন। পুলিশ, আনসার, নৌবাহিনী, কোস্টগার্ডের সঙ্গে প্রয়োজনে আরও বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে। নির্বাচন সঠিক সময়ে হওয়া নিয়ে কোনো আশঙ্কা নেই জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তারা। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় বিএনপির পক্ষ থেকে। এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, তফসিল ঘোষণার পর আসন ভাগাভাগি বা জোটবদ্ধ হওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসবে। নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য কোস্টগার্ড এবং নেভি তারা যাতে দায়িত্ব পালন করে সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন, তারা অনুরোধ করবেন সরকারকে। এবং এটা আমরা এবং অন্যান্য যত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে আমি বিশ্বাস করি যে তাদের সবারই একই মনোভাব থাকবে, ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। পিআর পদ্ধতি ছাড়া কখনোই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনি ভিত্তি এবং করণীয় শীর্ষক এক আলোচনার আয়োজন করে জামায়াতে ইসলামী। দলটির শীর্ষ নেতারা এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেন। দলটির নায়েবে আমির বলেন, কালো টাকা আর পেশি শক্তি যাদের ভরসা তারাই পিআর পদ্ধতি চায় না। আলোচনায় যোগ দেয়া এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন সংবিধানের বিকল্প নেই। বক্তারা বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া খুবই জরুরি। একই সাথে সরকার যদি নির্দিষ্ট কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করে তবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন তারা। আগামী 13ই ডিসেম্বর 2025 নির্বাচন হোক, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন, তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন? এই মুহূর্তে দরকার পিআরের সরকার। দুর্ভাগ্যজনকভাবে কমিশন আমাদের কাছে যখন প্রথম ড্রাফটটা দিলেন, সেই ড্রাফটে বাস্তবায়নের বিষয় নিয়ে একটা দীর্ঘ সূত্রিতার আলাপ আমরা সেই ড্রাফটের মধ্যে খেয়াল করেছি। জুলাই আন্দোলনে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 4 জন সাক্ষী আজ সাক্ষ্য দিয়েছে। এ নিয়ে মোট 9 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো। অক্টোবরের প্রথম সপ্তাহে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের সময় মামলার আসামি এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন হাজির ছিলেন। 4 সাক্ষীর মধ্যে 2 জন আহত জুলাই যোদ্ধা এবং 1 জন নিহতের মা, অপরজন জব্দ তালিকা করার সময় প্রত্যক্ষ সাক্ষী। এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থাপন করব। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। মার্কিন টেলব্যাংক অর্থনীতির খবর। ৬,৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারের অর্থায়ন ৩,৮২১ কোটি টাকা,
প্রকল্প ঋণ ২,৪২৮ কোটি এবং সংস্থা নিজস্ব অর্থায়ন প্রায় ২৫৭ কোটি টাকা। সকালে রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে সভা পরবর্তী সংবাদ সম্মেলনের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, পরিবেশ ছাড়পত্র নিয়েই চলনবিল এলাকায় বিশ্ববিদ্যালয় করা হবে। এছাড়া সভায় দেশের ৫টি মেডিকেল কলেজে বার্ন ইউনিট স্থাপনের অনুমোদন দেওয়া হয়। এতে খরচ হবে ৮১৬ কোটি টাকা। গত জুলাইয়ে ১% কম প্রকল্প বাস্তবায়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, অনেক প্রকল্পে পরিচালক না থাকাই এর প্রধান কারণ। গণমাধ্যমের সামনে স্মারকলিপি গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ, এমন অভিযোগ করেছেন নিহত ও আহত পরিবারের অভিভাবকরা। দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ দ্বারা ৭২ ঘন্টার আলটিমেটাম উপেক্ষা এবং গণমাধ্যমে মিথ্যাচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের জবাব চেয়ে স্মারকলিপি প্রদান করতে এসে তারা এই অভিযোগ করেন। তাদের দাবি ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও ২ শিক্ষককে অপসারণ করা হয়নি। এর আগে স্মারকলিপি প্রদান নিয়ে অভিভাবকদের মাইলস্টোন কর্তৃপক্ষের সাথে কথা কাটাকাটি হয়। এই ছিল সন্ধ্যার খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।